আচ্ছা, তো এই চ্যাপ্টারের নাম দেখতে পাচ্ছ ফ্লাডস, বাট অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মানে তোমাদের কোর্স কন্টেন্টে বা লেকচার প্ল্যানে দেখবে এটার নাম আছে স্ট্যাটিস্টিক্যাল মেথড ইন হাইড্রোলজি, একই জিনিস, চ্যাপ্টার 7। তো কনফিউজড হয়ে যায় না? তো দেখো এখানে এখানে মোটামুটি আমরা প্রবাবিলিটি সম্পর্কে তোমাদের কম বেশি সবার আইডিয়া আছে। এই ফুল চ্যাপ্টারটাই যাবে আমাদের প্রবাবিলিটি নিয়ে, যে কত বছর পর পর রেইনফল হতে পারে বা কত বছর পর পর ফ্লাড হতে পারে, বা একটা পিক কন্ডিশনের জন্য যদি আমরা চিন্তা করি সেটা কত বছর পর পর হতে পারে। মানে মেইনলি এই চ্যাপ্টারের সবকিছুই হলো প্রবাবিলিটি বেস। প্রবাবিলিটি যে আমরা করছিলাম এটা সম্ভবত প্রিসিপিটেশন আমরা কিছুটা করে আসছি, সেম জিনিসের এখানে আর একটু ইলাস্ট্রেটেড পোর্শন, এখানে আরো কিছু মেথড আমরা দেখব, বাট কনসেপ্ট হলো প্রবাবিলিটির কনসেপ্ট। আচ্ছা, তো দেখো এখন ফ্লাড কি, ফ্লাডের একটা ডেফিনেশন আছে, ইউজুয়ালি high stage in a river, normally the level at which the river overflows in its bank and inundates the adjoining area. ইউজুয়ালি কি ফ্লাড একটা পিক কন্ডিশন, ফ্লাড স্টর্ম এগুলো কিন্তু পিক কন্ডিশন। তো ফ্লাডের কন্ডিশনটার সময় কি হাই স্টেজের একটা রিভারের মধ্যে সবচেয়ে বেশি স্টেজ বলতে কিন্তু এলিভেশন বোঝাচ্ছে, যে ড্যাটাম থেকে কতটুকু উচ্চতায় পানিটা আছে সেটা। তো সেই লেভেলটা দেখা যায় ম্যাক্সিমাম কন্ডিশনে যায় এবং মাঝে মধ্যে ওভারফ্লো হতে পারে, অথবা সারাউন্ডিং যে এরিয়া গুলা আছে সেই এরিয়া গুলা পানি দ্বারা প্লাবিত হতে পারে। এটা আসলে আমাদের ফ্লাড। তো ফ্লাড হলে যেমন ফ্লাডের কি কি টাইপস এর লস হতে পারে, লাইফ, প্রপার্টি, ইকোনমিক লস, তারপরে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এরকম বিভিন্ন ফ্লাডের কিন্তু মানে ক্ষয়ক্ষতি হয়। তো শুধু এটাই যে মানে ক্ষয়ক্ষতির কারণ এটাও না, এছাড়া আরো কিছু প্যারামিটার আছে, যেমন ফ্লাড কন্ট্রোল, ফ্লাড ফোরকাস্টিং। খালি আমরা কথা বলতেছি ফ্লাড কখন হবে কি হবে সেটা নিয়ে না, আমাদের ফ্লাডটা প্রেডিক্ট করতেও জানতে হবে। কারণ ওয়েদার ফোরকাস্টিং আমরা কিন্তু বলতে পারি যে হ্যাঁ এত বছর, যেমন 98 একটা বন্যা, মানে অনেক বড় একটা বন্যা হয়েছিল, আবার 88 বন্যা হয়েছিল, আমরা কিন্তু প্রেডিক্ট করছিলাম যে 8-এ একটা বন্যা হওয়ার চান্স আছে ওরকম, বাট খুব মেজর হয়নি, মাইনর হয়েছে। এটা কিন্তু একটা প্রেডিকশন করা যায়। কিভাবে করা যায়? এগুলার আমাদের বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন সফটওয়্যারে যদি আমরা রান করি তখন এই ধরো যে 5 বছর 10 বছরের ডাটা নিয়ে আমি তোমাদের আগেই বলছি যে ওয়াটারের ম্যাক্সিমাম কাজ করা হয়। তোমরা যেমন অটোক্যাড, ইটেবস, এরকম যেমন স্ট্রাকচারের সফটওয়্যার অল্প কিছু ডাটা নিয়ে কাজ করা যায়, বাট ওয়াটারের ক্ষেত্রে তোমার এত অল্প ডাটা নিয়ে কাজ করা যায় না। 5 বছর 10 বছরের ডাটা, প্রায় প্রতিদিনের ডাটা নিয়ে কাজ করে তারপরে এটাকে সফটওয়্যারে রান দিয়ে দেন আমরা একটা প্রেডিকশন করতে পারি, বা একটা গ্রাফ আমাদের দেয় যে হ্যাঁ এই গ্রাফটা থেকে আমরা মোটামুটি বলতে পারি, যেরকম তোমরা ক্যালিব্রেশন গ্রাফ করো। কারণ ওই ক্যালিব্রেশন গ্রাফটা কেন করি, যে প্রেডিক্ট করতে পারবো আমরা যে হ্যাঁ যে কোনো একটা যদি ডাটা জানি আমরা আরেকটা ডাটা বের করতে পারবো। সেম জিনিস এখানে, যদি আমরা ফ্লাডটা কবে হবে সেটা যদি জানতে না পারি বা একটা অ্যাপ্রক্সিমেট ধারণা যদি না পাই তাহলে কিন্তু সেটা কন্ট্রোলও করতে পারবো না। কারণ একটা জিনিস সম্পর্কে টোটালি আননোন থাকলে সেই জিনিসটা কিন্তু প্রোডাকশনের কোনো ওয়ে থাকে না। যেমন এই যে বন্যাগুলা হয়, বিপদ সংকেত বা পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই কিন্তু মানুষজনকে সবাই নিরাপদ স্থানে নেওয়া হয়, তারপরে খাবার দাবার প্রোভাইড করা হয়, মানে একটা তারপর তাদের ঘর বাড়ি, জরুরি জিনিসপত্র সেগুলো সব নিরাপদ দূরত্বে নেওয়া হয়। এই জিনিসগুলো কিভাবে করতে পারে? এই জিনিসগুলো করতে পারে যখন আমরা আগে থেকে জানতে পারি হ্যাঁ ওই সময়টা এরকম একটা ফ্লাডের চান্স আছে, বা একটা স্টর্মের চান্স, বা একটা ন্যাচারাল ক্যালামিটিসের চান্স আছে। তো এই জিনিসগুলো আমাদের সুবিধা হয় যে আমরা যাতে এই ক্ষয়ক্ষতির পরিমাণটাকে কিছুটা কমায় আনতে পারি। সেটার জন্য আসলে এই প্রেডিকশনটা মেইনলি এই চ্যাপ্টারটা এটার এই কনসেপ্টটার উপরেই ভিত্তি করা হয়। এবং দেখো এখানে আমি যেটা বললাম সে কথাগুলো এখানে বলা আছে। এছাড়া ডিজাইন অফ ব্রিজ, কালভার্ট, ওয়াটারওয়েজ, স্পিলওয়েজ ফর ড্যামস, এস্টিমেশন অফ স্কার্স at hydraulics are some example of flood peak values are required. এই রিজন গুলোর জন্য যে কি জন্য ফ্লাডের ভ্যালুগুলো জানা, ফ্লাড পিকের ভ্যালুটা জানা দরকার, সেটা যে একটা ব্রিজ করব বা একটা কালভার্ট করবো, যেটাই করি না কেন, ওয়াটার রিলেটেড কোন স্ট্রাকচার করব, সেখানে কিন্তু আমাদের জানতে হবে যে কতটুকু পানি ম্যাক্সিমাম উপরে উঠতে পারে, তাই না? কারণ তুমি একটা ব্রিজ করলা, নর্মাল যে এখন যে কন্ডিশন আছে সেই কন্ডিশন ধরে তুমি ডিজাইন করে ফেললা, তুমি ব্রিজটা কনস্ট্রাক্ট করে ফেললা, কিন্তু ফ্লাডের সময় সেম ওয়াটার লেভেল কিন্তু থাকবে না, ওয়াটার লেভেল কিন্তু বেড়ে যাবে। তো সেই সময় যদি তোমার ব্রিজ
পুরা পানিতে ডুবে যায় তাহলে ওখান থেকে ফার্স্ট কথা কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সেকেন্ড কথা যেটা, এই ব্রিজটা বা কালভার্ট যেটাই কনস্ট্রাক্ট করি না কেন এটা কিন্তু কনক্রিট, সিমেন্ট, রড এগুলাতে তৈরি করা হবে। তো এগুলা কিন্তু পানির সংস্পর্শে যদি এত দিন যদি ডুবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার ড্যামেজ হবে, দেখা যাবে ব্রেক হয়ে যাচ্ছে, কলাপস করতেছে, অনেক প্রবলেম হতে পারে। তো এই জন্য আমাদের যে কোনো একটা স্ট্রাকচার, ওয়াটার রিলেটেড স্ট্রাকচার যদি আমরা করতে চাই অবশ্যই আমাদের আগে জানতে হবে যে ফ্লাডের পিকটা ম্যাক্সিমাম কত আসবে, দেন আমরা ডিজাইনটা করব। আচ্ছা, এরপরে দেখো ফ্লাড হ্যাজ টু অ্যাট্রিবিউটস, ম্যাগনিটিউড অফ পিক, হাইয়েস্ট ডিসচার্জ রেট যেটা, সেটা মানে কি কি ইনফরমেশন জানা দরকার সেটা, আর স্টেজ অফ পিক মানে স্টেজ বলতে এলিভেশন। তোমাদের অনেক সময় স্টেজটা কি এটা ডেফিনেশনও আসে, স্টেজ কি এটা ডিরেক্ট ডেফিনেশন এখানে দেওয়া নাই, কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এলিভেশন অফ দ্য ওয়াটার সার্ফেস এট দ্য পিক ফ্লো, এটাকে বলা হচ্ছে স্টেজ অফ দ্য পিক ফ্লো। তারপরে ডিসচার্জ, পিক ডিসচার্জটা কেন জরুরি, একই কথা, স্পিলওয়ে অফ ড্যাম এন্ড ব্যারেজেস, ক্যাপাসিটিস অফ ব্রিজ ওয়াটারওয়েজ, এবং মানে যখন ডিসচার্জটা পানির এই ডিসচার্জটা বেশি বা কম এটা জানার জরুরি কেন, কারণ আমাদের এই জিনিসগুলো যখন কনস্ট্রাক্ট করতে হবে, স্পিলওয়ে ড্যাম এগুলা কি করে, এটার কিন্তু কাজই বাঁধ, পানিটাকে রিটেইন করা। তাহলে কি পরিমাণ পানি আসতেছে সেটা যদি না জানি তাহলে কিন্তু আমরা ওইরকম মজবুত ভাবে রিটেনিং স্ট্রাকচারটা করতে পারবো না। সেই ক্ষেত্রে ডিসচার্জটা আমরা এই পানির ডিসচার্জটাকে ইউজ করে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তাহলে আমরা যদি প্রপার অ্যামাউন্টে নাই জানি যে আমাদের পিক টাইমে কি পরিমাণ পানি আসতেছে, আমরা কিন্তু ওই টাইমের, যেমন ফ্লাড একটা দুর্ভোগ বয়ে আনে, আবার এই পানিটাকে যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ করা যায় এটা কাজেও লাগানো যায়। তো এই জন্য আমাদের প্রপার নলেজটা থাকতে হবে এটাকে কাজে লাগানোর জন্য। তারপরে বলা হয়েছে যে আমাদের স্টেজ বা এলিভেশনটা কেন জরুরি, কেন জরুরি, এস্টিমেটিং দ্য এক্সটেন্ট অফ এরিয়া ইনআন্ডেড বাই দ্য ফ্লাড, কি পরিমাণ আশেপাশে, কারণ পানি ধরো যে সাইডের যে বাউন্ডারি আছে, ক্যাচমেন্টের সাইডের যে বাউন্ডারি সেটা ক্রস করে যখন যাবে তখন কিন্তু লোকালয়ে পানিটা ঢোকা শুরু করবে। তো কতটুকু পর্যন্ত পানি উঠতেছে সেই হিসেবে আমাদের সাইডের বাউন্ডারি দিতে হবে, বাদ দিতে হবে, কিছু একটা করতে হবে। তো এটা যদি আমরা নাই জানি তাহলে কিন্তু আশেপাশের এরিয়া পুরোটা প্লাবিত হয়ে যাবে। তারপরে বলা হয়েছে ডিসাইডিং দ্য এলিভেশন অফ ব্রিজ ডেকস, ব্রিজের ডেক বলতে কোনটা বোঝায়, যে এই যে ব্রিজের যে বটমটা এটাকে বলা হচ্ছে ব্রিজের ডেক, এই ডেকটা কতটুকু উচ্চতায় দিবা পানির উপরে সেইটা কিন্তু জানতে হলে অবশ্যই আমাদের এই ফ্লাডের স্টেজ বা এলিভেশন কতটুকু সেটা আমাদের জানতে হবে। ডিসাইডিং দ্য মিনিমাম এলিভেশন অফ স্ট্রাকচারস দ্যাট আর টু বি বিল্ট অন দ্য ফ্লাড প্লেন্স, যে সমস্ত, এখন তুমি ঢাকায় একটা কোন ধরো যে বিভিন্ন লেক গুলার উপর দিয়ে ছোট ছোট ব্রিজ আছে, এখানে ব্রিজ করতে যে পরিমাণ এলিভেশন তোমার দিতে হবে বা যেরকম স্ট্রাকচার করতে হবে, তুমি একটা যমুনা নদীর উপর যাও, যমুনা ব্রিজ বা পদ্মা নদীর উপর পদ্মা ব্রিজ করতে যাও, সেম কিন্তু এফোর্ট না, ওখানে কিন্তু অনেক গুণ বেশি এফোর্ট দিতে হবে স্ট্রাকচার মজবুত করতে হবে, কারণ কি ওখানে কিন্তু পানির কন্ডিশনটা আরেকটু ভাইটাল। এই জিনিসগুলা এক্সট্রা অনেক কথাবার্তা বলছি, এই কথাবার্তা গুলা লাগবে কারণ এখানে শুধু পয়েন্ট আকারে দেওয়া আছে, ডেসক্রাইব করে দেওয়া নাই। তো যদি ডেসক্রাইব করতে বলা হয় জাস্ট এখানে এক দুইটা পয়েন্ট লিখে দিলে কিন্তু নাম্বার অত পাবা না, কাজে এটাকে একটু সুন্দর করে ডেসক্রাইব করতে হবে। তো ফ্ল্যাটটা কি, কেন ইউজ করতেছি বা এটার থেকে আর কাম কি কি সেটা কি বোঝা গেছে এটুকু? জি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই, রেশনাল মেথড। এই ক্যালকুলেশনের আসলে ওয়েটাকে বলা হচ্ছে রেশনাল মেথড। রেশনাল মেথড দিয়ে আমরা আসলে এই এস্টিমেশন গুলা করব। তো দেখো রেশনাল মেথডে কি কি কনসিডারেশনে আনা হচ্ছে, রেইনফল অফ ইউনিফর্ম ইন্টেন্সিটি, ভেরি লং ডিউরেশন। তো রেশনাল মেথডের কন্ডিশনটা কি যদি বলা হয় তাহলে কিন্তু রেইনফল অফ ইউনিফর্ম ইন্টেন্সিটি এন্ড ভেরি লং ডিউরেশন অকারিং ওভার আ বেসিন, বেসিন বলতে এখানে ক্যাচমেন্ট বোঝানো হয়েছে। এবং রান অফটা কি হয়, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ফ্রম 0 টু আ কনস্ট্যান্ট ভ্যালু অ্যাজ ইট ইন্ডিকেটেড ইন ফিগার 7.1। এই ফিগারটার কথা বলা হয়েছে। দেখো প্রথম যখন ফ্লাডে পানিটা আসে তখন কি রান অফ, ফ্লাডের পানি কি হবে, রাস্তাঘাটে বা যেখানে পানিটা জমে আছে প্রথম কিন্তু রান অফ হবে অনেক বেশি, কারণ
রেইনফল হয়েছে কেবল, দেখো এখানে দেখো রেইনফল কেবল রেইনফল হয়েছে, তাহলে এই সময় কি রান অফটা ম্যাক্সিমাম হবে। তো রান অফ তো অলরেডি হচ্ছে, তো পানি বৃষ্টি বন্ধ হয়ে গেল, তারপর তার পানি আসার কোনো সোর্স নেই, তাহলে প্রথম বৃষ্টি পড়ার সময় বা তার ঠিক পর পর যে পরিমাণ রান অফ হয়েছে 1-2 ঘন্টা পর কিন্তু সেম অ্যামাউন্টের রান অফ হবে না, তখন আস্তে আস্তে কমতে শুরু করবে এবং কমতে কমতে এক পর্যায়ে দেখা যাবে আর কোনো পানি রান অফ হচ্ছে না, কারণ দেখা যাবে যেটুকু পানি পোথল বা ছোট ছোট গর্তের মধ্যে আছে সেগুলো শুকায় গেছে বা পানি একটা লেভেলে চলে আসছে, এরপর আর রান অফ হওয়ার জন্য পানি নেই। এই কারণে দেখতে পাচ্ছি আমরা গ্রাফটা জিরোতে মিলে গেছে। তো প্রথম যখন বৃষ্টিপাত শুরু হয়, রেইনফলটা ম্যাক্সিমাম থাকে, সেই সময় থেকে রান অফ স্টার্ট হয় এবং একটা সার্টেন টাইমে পিকে যায়। যখন রেইনফলটা শেষ হয়ে যায়, রেইনফল শেষ পর্যায়ে তখন পিকে যায়, তারপর রেইনফল শেষ, এরপর আস্তে আস্তে কি রান অফটা কমতে কমতে এক পর্যায়ে জিরো হয়ে যায়। তো এই গ্রাফটা আমাদের শিখতে হবে, গ্রাফটা ইম্পর্টেন্ট। এবং এখান থেকে রেশনাল মেথডে একটা ডিসচার্জের একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, QP = CAI। এই ইকুয়েশনটাতে সি হলো রান অফ কোফিশিয়েন্ট, এ তো আমরা জানি, আই হলো রেইনফল ইন্টেন্সিটি। এই পিক ভ্যালু এটা হলো পিক ডিসচার্জ বা পিক রান অফ, যেটাই বলি না কারণ ডিসচার্জ বা রান অফ এখানে একই বোঝানো হচ্ছে সেটা। তো এটা হলো এক্সপেরিমেন্টাল কন্ডিশন, ঠিক আছে। এক্সপেরিমেন্টালে ধরো যে টি গ্রেটার দেন টিসি, টিসি কি টাইম অফ কনসেন্ট্রেশন, টিসিটা এখানে দেওয়া নাই, দাঁড়াও, টিসি যে টাইম অফ কনসেন্ট্রেশন, রেইনফল যখন শুরু হয় তখন এখানে বলা আছে যে রেইনফল কন্টিনিউস বিয়ন্ড টিসি, টিসি পর্যন্ত রেইনফল মানে টাইম অফ কনসেন্ট্রেশন, মানে এই সময়টা পর্যন্ত ম্যাক্সিমাম পিক ভ্যালু পায়, এরপর আস্তে আস্তে আবার কমতে শুরু করে। তো এইটা হলো নর্মাল স্ট্যান্ডার্ড কন্ডিশন, এই ফর্মুলাটা রেশনাল মেথডে দেওয়া আছে, কিন্তু ফিল্ড কন্ডিশনের জন্য কিছুটা মডিফিকেশন করা হয়। তো কি মডিফিকেশন করা হয়, QP = 1/3.6 CIA, এটা হলো ফিল্ড কন্ডিশনের জন্য, আমরা ম্যাক্সিমাম সময় এইটাই ইউজ করি। এটার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটার ইউনিট যেটা যা আছে হুবহু ওই ইউনিটে নিতে হবে তোমাদের। এরিয়া আছে কিলোমিটার স্কোয়ারে, তোমাদের যদি কোশ্চেনে মিটার দেওয়া থাকে অবশ্যই সেটাকে কিলোমিটার স্কোয়ারে কনভার্ট করবা। তোমরা এখন ভাবতে পারো যে এরিয়া কিলোমিটারে নিচ্ছি, কিভাবে মিটারে আসতেছে, অলরেডি এখানে কনভার্সন করা আছে, এখানে আর কোনো কনভার্সন তোমরা করতে যাবে না, যেটা যা ইউনিটে আছে, এরিয়া আছে কিলোমিটার স্কোয়ারে, এরিয়া মিটারে দেওয়া থাকলেও ভাইবো না যে কিউবি মিটারে পাবো, কাজেই এরিয়াকে কনভার্ট করতে হবে কিলোমিটার স্কোয়ারে। সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখন আসি টাইম অফ কনসেন্ট্রেশন, এটার কিছু ইকুয়েশন আছে, আমরা কিছু স্ট্যান্ডার্ড ফলো করি। তো এখানে ইউজুয়ালি তোমাদের ডেসক্রাইব ভেরিয়াস টাইপস অফ টাইম অফ কনসেন্ট্রেশন এরকম ভাবে দেওয়া হয়। তো ইউএস প্র্যাকটিস কিরপিচ ইকুয়েশন, ইউএস প্র্যাকটিসটা কি দেখো, ইউএস প্র্যাকটিস কন্ডিশন গুলো অবশ্যই মনে রাখবা। স্মল ড্রেনেজ বেসিন, অনেক সময় তোমাদের কন্ডিশনটা চাওয়া হয়, কন্ডিশন দিয়ে তোমাদের বা একটা সিনারিও দিয়ে তারপরে বলা হয় যে এটা কোন কন্ডিশনের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের স্মল ড্রেনেজ বেসিনের জন্য বুঝতে হবে যে ইউএস প্র্যাকটিস ইউজ করা হয়। দেখো টিসি = টিপি, ইকুয়েশন 6.10, সেখান থেকে এই ইকুয়েশনটা আসে। ইকুয়েশন 6.10 হলো হাইড্রোগ্রাফের, আমি একটু দেখায় আসি। আচ্ছা, এই যে এই কোয়েশনটা তোমরা স্যার পড়াবেন, এটা তোমাদের এই কোয়েশনটা তোমরা এখান থেকে জাস্ট দেখবা। টিপি = CTL LLCA √S⁴ কোনটা কি দেখো, CTL আর N হলো বেসিন কনস্ট্যান্ট, তারপরে এখানে N এর ভ্যালুটা 0.38 আর 1.715। মাউন্টেনের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কন্ডিশন বলাই আছে যে এন এর ভ্যালু
3.8, কিন্তু CL এর ভ্যালু 1.715 মাউন্টেন এরিয়ার জন্য, আর N এর ভ্যালু যখন 1.03 তখন ফুটহিল এরিয়ার জন্য 0.5। মানে এই কন্ডিশন গুলো তোমাদের মনে রাখতে হবে। তো এখান থেকে এই ফর্মুলাটা আর এই কন্ডিশনটা একটু দেখে নিও। তোমাদের এটা এই চ্যাপ্টার থেকে, ওখানে ডিটেলস লেখা নেই, এটা এই চ্যাপ্টার থেকে একটু দেখতে হবে। আচ্ছা, তো এখান থেকে এর চেয়ে বেশি কোনো ডেসক্রিপশন নেই, এটুকুই আছে ডেসক্রিপশন। এরপর আসি কিরপিচ ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে আমরা ম্যাথ করব। কিরপিচ ইকুয়েশনে দেখো টাইম অফ কনসেন্ট্রেশন, লেন্থ অফ ট্রাভেল এন্ড স্লোপ। এটার কন্ডিশন হলো লেন্থ অফ ট্রাভেল এন্ড স্লোপ যদি কোনো ক্যাচমেন্টে প্রোভাইডেড থাকে তাহলে কিরপিচ ইকুয়েশন আমরা ইউজ করি। T is equal to 0.01947, L to the power 0.77, S to the power minus 0.385. TC already আমরা জানি, L হলো maximum length of travel of water, S slope of catchment, del H যে difference between elevation। তো TC এর K দিয়ে রিপ্লেস করছে এই ফুল পোর্শনটাকে, তাহলে K দিয়ে রিপ্লেস করলে root over K equal to root over L cube divided by del H। তো এখান থেকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এই ফর্মুলাগুলোতে ম্যাথ আসে, আমরা ম্যাথ করবো দেখবা। আচ্ছা, এরপর আসি রেইনফল ইন্টেন্সিটি। রেইনফল ইন্টেন্সিটির ক্ষেত্রে টিসি এটা ওটার পার্ট না, এটা আলাদা রেইনফল ইন্টেন্সিটি। তো এটার ক্ষেত্রে দেখা যায় যে এটার প্রবাবিলিটি অফ এক্সিডেন্স দেওয়া আছে পি, রিটার্ন পিরিয়ড টি ইকুয়াল টু 1/p, এগুলো অলরেডি আমরা প্রিসিপিটেশনে পড়ে আসছি। এবং এটার যে স্ট্যান্ডার্ড মানে রেইনফল ইন্টেন্সিটির যে রিলেশনশিপ, সেটার স্ট্যান্ডার্ড ফর্মুলা হলো I ইকুয়াল টু KTX ডিভাইড বাই TC প্লাস A টু দি পাওয়ার n। এটা আমরা ম্যাথ করব। এই টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই, এখান থেকে জাস্ট শর্ট নোট গুলো দেখবা। আচ্ছা, এরপর আসি রান অফ কোফিশিয়েন্ট। রান অফ কোফিশিয়েন্টও আমাদের লাগবে ম্যাথ করতে। রান অফ কোফিশিয়েন্ট সি, যেটা রিপ্রেজেন্ট করে দ্য ইন্টিগ্রেটেড ইফেক্ট অফ ক্যাচমেন্ট লসেস। মানে ক্যাচমেন্টে যখন হিসাব করতেছি অনেক টাইপসেরই লস হচ্ছে, যেমন এখানে বৃষ্টিপাতের সময় কিছু পানি যেমন গাছপালা শোষণ করে নিতে পারে, অথবা কোনো আমরা তো খালি ক্যাচমেন্ট হিসাব করতেছি, রাস্তাঘাটে পড়তে পারে। তো এই জিনিসগুলো তো আমরা হিসাব করতেছি না, এখানে লস হচ্ছে যেগুলা, এই লস গুলা হিসাব করার জন্য এখানে কোফিশিয়েন্ট সি রিপ্রেজেন্ট করতেছি। এবং এখানে কোফিশিয়েন্ট সি যেটা, সেটার ফর্মুলা দেওয়া আছে ইকুইভ্যালেন্ট রান অফ কোফিশিয়েন্ট সিই, সেটা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোফিশিয়েন্ট ইনটু এরিয়া ডিভাইড বাই টোটাল এরিয়া। এরপরে যাই আমরা। আচ্ছা, 7.1 ম্যাথটা দেখো। 7.1 ম্যাথে বলা আছে একটা ক্যাচমেন্টের একটা এরিয়া দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, ম্যাক্সিমাম লেন্থ অফ ট্রাভেল দেওয়া আছে। তাহলে বলো তো এখানে কি ইকুয়েশন ইউজ করবো আমরা? স্লোপ আছে, ম্যাক্সিমাম লেন্থ অফ ট্রাভেল দেওয়া আছে। কিরপিচের ইকুয়েশনটা আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে এখান থেকে এটুকু বুঝতে পারলাম। আর ডাইমেনশন গুলো দেওয়া আছে, ম্যাক্সিমাম ডেপথ অফ রেইনফল দেওয়া আছে উইথ রিটার্ন পিরিয়ড 25 ইয়ার্স, ডিউরেশন ডেপথ অফ রেইনফল আমাদের দেওয়া আছে। রান অফ কোফিশিয়েন্ট বলা আছে 0.3। এখন আসি কিরপিচের ইকুয়েশন। কিরপিচের ইকুয়েশনে এল এর ভ্যালু দেওয়া আছে, স্লোপের ভ্যালু দেওয়া আছে। কিরপিচের ইকুয়েশনে এখানেও সেম জিনিস প্রযোজ্য, তোমরা আন্দাজে ইউনিট বসাও না, ইউনিট যেখানে যেটা আছে টাইম আসবে মিনিটে, সেটার জন্য এল রাখতে হবে মিটারে, স্লোপ এইচ বাই এল। এই স্লোপের তো কোনো ইউনিট নেই, কাজে এটা অবশ্যই মিটারে রাখতে হবে। কাজে ইউনিটটা অবশ্যই এখানে কিছু মনে রাখার বিষয় আছে, যেগুলা তোমাদের কোনটা কোন ইউনিটে রাখতে হবে। তো এখানে সবগুলো যদি বসো, এখান থেকে 27.4 মিনিটস আমরা পাচ্ছি। এখন 27.4 এটার মাঝখানে কোথাও আছে, তাহলে এটা ইন্টারপোলেশন করে বের করতে পারবা। ইন্টারপোলেশন করে এখান থেকে এই ভ্যালুর জন্য ডেপথটা বের করছি। এটা কিছুই না, ইন্টারপোলেশন জাস্ট। এখানে অনেক কিছু করে দেখানো আছে, তোমরা যেভাবে ইন্টারপোলেশন করতে চাও করবা, সমস্যা নেই। আচ্ছা, এরপর এভারেজ ইন্টেন্সিটি বের করছে, সেটা হলো ডেপথ অফ রেইনফল ডিভাইড বাই টাইম অফ কনসেন্ট্রেশন ইনটু 60। এখানে মিনিট ছিল, মিনিট থেকে আওয়ারে কনভার্ট করছে, এই কারণে 60 দিয়ে মাল্টিপ্লাই করছি। আর কিউপি,
কিউপি এর ফর্মুলা শিখে আসছি না, 1/3.6, তারপরে আই এ, এরিয়া তোমাদের দেওয়াই ছিল। এরিয়া কিসে বসাবা? কিলোমিটারে। আচ্ছা, তো এখান থেকে যেটা যা ইউনিট আছে সেটা বসাবো, বসালে ম্যাথ সবই দেওয়া আছে, জাস্ট এখানে ফর্মুলা বসালে এখান থেকে বের করতে পারবা। সেম জিনিস 7.1, সব ডাটা সেম, জাস্ট এখানে কোফিশিয়েন্ট গুলা ভ্যারি করছে। ঠিক আছে, আগে কোফিশিয়েন্ট দেওয়া ছিল একটা, এখন অনেকগুলো কোফিশিয়েন্ট। তাহলে অনেকগুলো কোফিশিয়েন্ট যদি হয়, কোফিশিয়েন্টের ফর্মুলা আমরা জানি, সিআই এআই ডিভাইড বাই এ, টোটাল যতগুলো এরিয়া আছে সেটা, আর সিআই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোফিশিয়েন্ট আর এরিয়া মাল্টিপ্লাই করলে এখান থেকে সিই বের করলাম। এখানে চেঞ্জ যেটা আসে, কিউ ইকুয়াল টু, এটার পর যদি কিউ বের করতে দেয় তাহলে 1/3.6 সিএআই, তাহলে সিটা কত হবে এখানে বলো তো? সি হবে সিই 0.36, আর এরিয়া হবে এ আই, আই তো আগেই বের করে আসছো, সেটা মানে জাস্ট চেঞ্জ হবে এখানে সি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা একই, ওইটা ইউজ করলে হবে না। ঠিক আছে, তো এখান থেকে সিইটা আমরা ইকুইভ্যালেন্ট যে সিই সেটা আমরা এখান থেকে ইউজ করব। আচ্ছা, লাস্ট আমাদের 7.2 ম্যাথটা একটু দেখি। এখানেও সেম জিনিস, ওই 1 এর এ 1 এর বি এর লোকা কম্বাইন্ড বলতে পারো। এরিয়া একটা দেওয়া আছে, এখানে রান অফ দেওয়া আছে, ল্যান্ডের জন্য ফরেস্ট, পেস্চার, কাল্টিভেটেড ল্যান্ড, তিনটার জন্য তিন ধরনের কোফিশিয়েন্ট দেওয়া আছে। আয়ের একটা ইকুয়েশন আমরা শিখে আসছি, বাট ওই ইকুয়েশন ইউজ করা যাবে না যেহেতু এখানে রিপ্রেজেন্টেটিভ একটা ইকুয়েশন দেওয়া আছে। লেন্থ অফ ট্রাভেল 3000 দেওয়া আছে, এলিভেশন দেওয়া আছে, কোন ইকুয়েশন ইউজ করব? কিরপিচ ইকুয়েশন আমরা ইউজ করব যেহেতু লেন্থ অফ ট্রাভেল দেওয়া। আউটলেটের ওয়াটারশেডের হাইয়েস্ট পয়েন্ট দেওয়া আছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডিউরেশন রিলেশনশিপ, এটার কিন্তু আমরা একটা ফর্মুলা পড়ে আসছিলাম, সেটা কিন্তু এরকম না। দেখায় আসি আমি তোমাদের, এই যে এটা কিন্তু পড়ে আসছিলাম, কিন্তু আমরা এটা এখানে ইউজ করতে পারবো না, কারণ যেহেতু আমাদের এখানে ইকুয়েশন গিভেন, কাজে আমাদের এই ইকুয়েশন ইউজ করতে হবে। আয়ের ভ্যালু, তারপরে ফার্স্টে বের করতে বলছে যে এখানে আয়ের ভ্যালু কি ইউনিটে আছে, এগুলো সব ইউনিট গুলো দেওয়া আছে, বলছে 25 ইয়ার পিক রান অফ ওয়াটারশেডে বের করতে। এখন দেখো যেহেতু কোফিশিয়েন্ট অনেকগুলো আছে, এরিয়া অনেকগুলো আছে, তার মানে রান অফ ইকুইভ্যালেন্ট কোফিশিয়েন্ট বের করতে হবে সিই, সিই বের করলাম। এরপর আসি কিরপিচ ইকুয়েশন। কিরপিচ ইকুয়েশন, এখন এখানে স্লোপ কি দেওয়া আছে? স্লোপ কিন্তু দেওয়া নাই, স্লোপ আমাদের কিরপিচ ইকুয়েশন স্লোপ লাগে, স্লোপ কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে এলিভেশন, ওয়াটারশেডের লেন্থ অফ ট্রাভেল দেওয়া আছে আর এলিভেশন ডিফারেন্স বিটুইন, তার মানে আমরা কে এর রিপ্লেসমেন্টে যে ইকুয়েশনটা সেটা আমাদের ইউজ করতে হবে। তাহলে কে ইকুয়াল টু √L ডিভাইড বাই ডেল এইচ, এটা করলে আমরা কে 1 বের করতে পারবো, দেন কিরপিচ ইকুয়েশনে বসাতে পারবো, বসালে এখান থেকে টিসি পাচ্ছি 58.5 মিনিট, এটাকে আওয়ারে কনভার্ট করছি, মিনিটই আসবে যেহেতু মিটারে বসাইছি। তারপরে আমরা এটা আওয়ারে কনভার্ট করব। তারপরে আয়ের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো টি ডিভাইড বাই, এখানে টি আর ডি লাগবে, তাহলে টি ইকুয়াল টু, যেটা আমরা একটু আগে এখান থেকে টি দেওয়া আছে 25 ইয়ার, টিসি আমরা বের করে আসছি, টিসি ইকুয়াল টু ডি, ঠিক আছে, ডিউরেশন অফ রেইনফল ইন আওয়ার্স, যেটাকে আমরা টাইম অফ কনসেন্ট্রেশন বলি, টিসি ইকুয়াল টু ডি। তাহলে সবগুলো ভ্যালুই নোন, এখান থেকে ইকুয়েশনে বসাবো, বসালে এখান থেকে আয়ের ভ্যালুটা আমরা বের করতে পারবো। আয় বের হলে এরপর আমরা টোটাল এরিয়া আমাদের দেওয়া আছে 500, দেখো যদি এরিয়া নাও দেওয়া থাকতো আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করতে পারতাম, 250 এখানে টোটাল 500, যদি এরিয়া দেওয়া না থাকে, শুধু যদি এই টেবিলটা দেওয়া থাকে এখান থেকেও কিন্তু আমরা এরিয়াটা টোটাল বের করতে পারবো। তারপরে এখানে আলটিমেটলি আমাদের কিউপি এর ইকুয়েশন লাগবে, কিউপি ইকুয়াল টু 1/3.6 সিই আই এ, আই বের করে আসছি, সিই বের করে আসছি, এরিয়া এখান থেকে কিউপি বের করলাম। সেকেন্ড কেসে কি বলছে? সেকেন্ড কেসে বলছে 25 বছরের জন্য রান অফ, যদি
এখানে কোফিশিয়েন্ট আবার চেঞ্জ করছে যে ফরেস্ট কভার হ্যাজ ডিক্রিজ 50 হেক্টর। ফরেস্ট কভার 50 হেক্টর, কাল্টিভেটেড ল্যান্ড upon the pasture and forest land to have a total coverage 450। তাহলে আগে ছিল 3টা ভাগে, এখন এটাকে কনভার্ট করছে 2টা ভাগে। তাহলে দেখো এখন ফরেস্ট কভার 0.1, কাল্টিভেটেড ল্যান্ড 0.3, আমাদের এই দুটো ইউজ হচ্ছে। তো ফরেস্ট কভার বলছে এখন 50, কাল্টিভেটেড ল্যান্ড বলছে 450, টোটাল 500। তাহলে এখন এটা আমাদের এই ভ্যালুগুলো দিয়ে ইউজ করতে হবে। দেখো এখানে বলছে ফরেস্ট কভার 50 হেক্টর আর কাল্টিভেটেড ল্যান্ড 450 হেক্টর। এই দুইটার জন্য যে দুটো করসপন্ডিং কোফিশিয়েন্ট দেওয়া আছে সেই দুটো ইউজ করবো। এখন আর পেজ চার্টটা আমরা ইউজ করতে পারবো না। বাকি সব জিনিস সেম, সিইটা চেঞ্জ হবে এখন যেহেতু দুইটা কোফিশিয়েন্ট ইউজ হবে। তাহলে 0.1 আর 0.3, 50 আর 450 এটা দিয়ে সিই বের করব। আই চেঞ্জ হবে না আগেরটাই, এরিয়া টোটাল 500 হেক্টর, এখান থেকে কিউবিটা বের করবো। বোঝা গেছে এই পর্যন্ত?